জ্যোতিষতান্ত্রিক দিনেশ আজকে বিবাহ নিয়ে আবার বিশেষ অনুষ্ঠান। এখন যে সময়টা চলছে বিবাহের সময়, চারিদিকে নানান জায়গায় বিবাহের অনুষ্ঠান হচ্ছে। অ্যাকচুয়ালি পরীক্ষা যখন হয় অনেক মানুষ সাফল্য পায়, আবার কিছু মানুষ তার ভেতরে অসাফল্য হয়। বিবাহ ক্ষেত্রে সেম এরকম। আপনার চোখের সামনে আপনার থেকে 10 বছরের কম কোনো জাতক জাতিকার বিবাহ হয়ে যাচ্ছে, আপনি অনেক চেষ্টা করার পরেও তার থেকে 10 বছর এজড বেশি, আপনার যোগ্যতা বেশি আছে, আপনি ভালো কর্মে প্রতিষ্ঠিত, ভালো পরিবারের, অথচ আপনার বিবাহ হচ্ছে না। বিবাহ নিয়ে যে সমস্ত গার্জিয়ান বা যে সমস্ত ব্যক্তি বিবাহ নিয়ে চিন্তায় রয়েছেন, দীর্ঘদিন যাবৎ বিবাহ হচ্ছে না, রূপে গুণে বিবাহ হয় না। যারা মনে করছেন ভালো রূপ আছে, ভালো গুণ আছে, ভালো কর্ম করেন, অর্থ আছে, আমার বিবাহ হয়ে যাবে, ভ্রান্তি ধারণা বাদ দিয়ে অনুষ্ঠান শুনুন। বহু মানুষ এরকম রয়েছে, বহু অর্থের মালিক, বহু খুব উচ্চস্থ পর্যায়ে তারা কর্মজীবী, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, অথচ বিবাহ উপযুক্ত কন্যা, বিবাহ উপযুক্ত পাত্র তারা পাচ্ছে না। তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আজকে আলোচনা, যে বিবাহ দিক নিয়ে যাদের প্রবলেম চলছে, দীর্ঘদিন ধরে বিবাহ সমস্যায় ভুগছেন, তাদের জন্য আজকের অনুষ্ঠান। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যারা মনোযোগ দিয়ে শুনবে তাদের জন্য থাকবে বিশেষ টোটকা। গ্রহগত দিকের আক্ষরিক দীপ না ভাব না থাকলে এই টোটকা অব্যর্থ হিসাবে আপনাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। যাদের এই মুহূর্তে বিবাহতে বাধা আছে, অনেক প্রকার চেষ্টা করে বিবাহ হচ্ছে না, তাদের সর্বোত্তম ভাবে তারা যখন কোনো জ্যোতিষের দ্বারস্থ হয় না, প্রথম তাদের কনসেপ্ট ভুল হয় যে বিয়ের বাধা কাটাবো, এবং বিবাহ বাধা কাটানোর জন্য তারা প্রতিকার নেওয়ার চেষ্টা করে। আমি বলি প্রথম আপনাদের কনসেপ্ট ভুল। বিবাহের বাধা কেন কাটাবেন? বিবাহ হচ্ছে না এই কারণে বিবাহের বাধা কাটাবেন। আচ্ছা, হচ্ছে না কেন? আমার গুরুদেব আমাকে বারবার একটা জিনিস শিখিয়েছে, সমস্যা হলে সমস্যার সমাধান নয়, সমস্যার কারণ খুঁজে বার করতে হবে, তাহলে সমস্যার সমাধান হবে, নচেত নয়। কত বড় কথা বলুন তো। এখন ওই কথা বলিনি, আমি এখন ওই কথা মাথায় নিয়ে চলি, এবং আমি চাই আপনারা সবাই এই কথা মাথায় নিয়ে চলুন। জীবনে যে কোনো সমস্যা জ্যোতিষের কাছে আসতে হবে, আমি জ্যোতিষগত সমস্যা সেটা নয়, জীবনে যে কোনো সমস্যা আসুক, সবার আগে ভাবনা রাখুন আপনার জীবনের সমস্যাটা আসলো, সেই সমস্যার সমাধানের আগে আপনাকে ভাবতে হবে সমস্যাটা আসার কারণ কি। সেই কারণটি যদি আপনি খুঁজে বার করতে পারেন, দেখবেন সমাধান আপনার হাতের মুঠোয় আছে। সমাধান আপনার হাতের মুঠোয় আছে। তো বৈবাহিক দিক দিয়ে তাদের সমস্যাতে তাদের সেম কারণ। 3 বিশেষ কারণে আমাদের বিবাহিত জীবন শুরু হতে ডিস্টার্ব হয়। 3 বিশেষ কারণে। আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি বিশেষ দশা, অন্তর্দশা, ট্রানজিট, ঢাইয়া, বিভিন্ন রকম গ্রহের দশা অন্তর্দশার ভিতর দিয়ে চলি। কোনো কোনো গ্রহের পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে, এগুলো আমাদের থাকেই। কিন্তু তারপরেও বহু অংশে দীর্ঘ আজকে 24 বছর প্র্যাকটিস করে দেখেছি যে বহু জায়গায় জ্যোতিষ বিচারে বলছে তার বিবাহর যোগ চলছে। অনেকে জিজ্ঞেস করে না, আমার বিবাহ যোগটা চলছে কিনা, দেখুন যোগ আছে কিনা। তার বিয়ের যোগে চলছে। এত সাল থেকে এত সাল একজন জাতিকার দেখলাম, একজন জাতিকা, নাম ধরেই বলছি, খুব ক্লোজ আমার, স্বর্ণালী ঘোষ। সে থাকে হচ্ছে রামপুরহাট, তারাপীঠে রামপুরহাট। স্বর্ণালী ঘোষ। তো এই জাতিকার জন্ম, আমি কুস্তি করেছিলাম, কুস্তিতে লিখেছি 2021 থেকে ওর বিবাহ যোগ শুরু হচ্ছে, আর 2026 সালের ভিতরে ওর বিবাহ হয়ে যাবে। 21 থেকে শুরু হচ্ছে, 26-এর ভিতরে হয়ে যাবে। তারপরে যা কোনো কারণে তাদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল না, কোনো একটা কারণে, কারণ ওদের ভিতরে, ওর বাবা মায়ের ভিতরে কোনো একটা ঝামেলার কারণে আমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল না। বাবার কন্ট্যাক্ট থাকলেও মা আর মেয়ের কন্ট্যাক্ট ছিল না, ওরা ছিল অন্য জায়গায়। তারপর এখানে এসছে। ও 2021 থেকে কন্টিনিউ করে বিয়ের জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো প্রকার বিবাহ হচ্ছে না। 2021 থেকে কন্টিনিউ বিয়ের জন্য চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না। যে জ্যোতিষীকে দেখিয়েছে সেই বলেছে বিবাহতে কোনো বাধা নেই, মাঙ্গলিক দোষ নেই, শুক্র গ্রহের নিচস্থ নেই, কোনো সমস্যা নেই, অথচ মেয়ে দেখতে সুন্দর, হ্যাঁ কোনো কর্ম এখনো পায়নি, কিন্তু কেউ একটা অনলাইনে একটা বিজনেস করে, কোনো জব টপ করে না, অনলাইনে একটা বিজনেস করে।
মানে যা বিজনেস করে তাতে নিজে চলে যেতে পারে, কারোকে ওকে সাহায্য করতে হয় না। তো অনেক প্রকার চেষ্টা করার পরেও তার বাবা মা তাকে বিয়ে দিতে পারছে না। মানে বাবার সঙ্গে মায়ের প্রথমে ডিস্টেন্স ছিল, তারপর আবার পরে ঠিক হয়েছে, মা চেষ্টা করছিল বা বাবা মা উভয় চেষ্টা করেছে, কোনো প্রকার সমাধান করতে পারছে না, কারণই বুঝতে পারছে না। তো আমার কাছে যখন আসলো তখন অলরেডি আমাকে বলছে স্যার আমি আমার মেয়েকে মহাপ্রজাপতি কবচ দিয়েছি, মানে প্রথমে এক জায়গায় প্রজাপতি কবচ দিলাম, আর এক জায়গার থেকে মহাপ্রজাপতি কবচ দিলাম, মেয়েকে ডায়মন্ড পরিয়েছি, কিন্তু বিবাহ হচ্ছে না। আমি দেখুন আপনি এগুলো কেন পড়িয়েছেন? বলছে বিয়ে হচ্ছে না তাই। আচ্ছা বিয়ে কেন হচ্ছে না সেই কারণটা কি খুঁজেছেন? বলছেন না। তাহলে সমাধান হবে কি করে? সমাধান পেতে গেলে আগে আপনাকে জানতে হবে আপনার মেয়ের বিয়ে না হওয়ার পিছনে প্রধান কারণ কি। তখন আমাকে কুষ্টিতে দেখালো, যে কুষ্টি আমি করেছিলাম। বলছে আপনিও তো লিখেছিলেন কুষ্টিতে যে এই সময়ের ভিতরে এই সময় বিয়ে হবে, এবং ওটা মার্ক করা আছে ওর বিবাহের জন্য উপযুক্ত সময় বা বিবাহের যোগ্য সময় এটা, এই সময় বিয়ের যোগ চলবে, আমি মার্ক করে দিয়েছি ওটা। বলছে আপনি মার্ক করে দিয়েছেন, তাহলে কি আপনি ভুল করেছেন? বলছে আমি ভুল করিনি, যেটা লেখা আছে সেটা ঠিকঠাক আছে। বলছে না দেখুন প্রায় তো 4 বছর হয়েই গেল, আর 2 বছরে আমার তো খুব আমি চিন্তায় রয়েছি যে আর 2 বছরে কি হবে। তখন আমি খুব ডিপলি বিচার করলাম, বিচার করে দেখলাম কি যে এই জাতিকার বাস্তুতে ডিস্টার্ব রয়েছে। বাবার সঙ্গে মায়ের অ্যাডজাস্টমেন্ট হলেও বাবার বাস্তুতেই কিন্তু মেয়ে আসেনি, বরঞ্চ বাবা ওই বাড়িতে গিয়ে থাকতে লেগেছে যেখানে মা আর মেয়ে থাকতো। সেই বাড়িতে কোনো বাস্তুর ডিস্টার্ব রয়েছে, যে কারণে সেই বাড়িতে কোনো শুভকর্ম হয় না, বিবাহ ক্ষেত্র হয় না। আমি খুব ডিপ বিচার করে বললাম আচ্ছা এটা এই বাড়িটা কি আপনার শ্বশুর বাড়ি? বলছে হ্যাঁ। আর শ্বশুর বাড়িতে অবিবাহিত কে আছে? বলছে আমার এক শালি আছে, সে বিবাহ করেনি। আলাম বিবাহ করেনি না বিবাহ হয়নি? বলছে না এরকম একজনের সঙ্গে সম্পর্ক ছিল, তো সেখানে বিয়ে হয়নি, তারপরে বিয়ে হয়নি বা করে যে এখন বিয়ে হয়নি। মানে এই বাস্তুতেই তো দিক রয়েছে যে এই বাস্তুতে কোনো জাতক বা জাতিকার সহজে বিবাহ হবে না। বলছে না অনেক এই বাস্তুতে তো অনেক দেখাশুনো করেছি। আজ কিরকম দেখাশুনো করেছেন? বলছে আমার মেয়েকে দেখে গেছে, পছন্দ করে গেছে, ঠিক আছে আমরা জানাবো, আর জানাইনি। আজ কখনো বাড়ির থেকে বার হয়ে কোনো জায়গায় দেখাশুনো করেছেন? বলছে না। আমি বলছি আপনি এক কাজ করুন, আপনার তো আরেকটি বাড়ি আছে, আপনি সেখানে চলে আসুন। সেখানে চলে আসলো, 2 মাস কি 3 মাস পর সেখানে চলে আসলো। আমি বললাম কোনো প্রতিকার আমি দিচ্ছি না, কোনো প্রতিকারের প্রয়োজন নেই, যা নিয়েছেন অনেক নিয়েছেন, এখানে থাকুন, 6টা মাস থাকুন। 6টা মাস সেখানে থাকলো। আগামী বুধবার সম্ভবত একটা বিয়ের ডেট রয়েছে, এই বুধবারে বিবাহ, সেখানে আমার নিমন্ত্রণ রয়েছে, সেখানে আমার নিমন্ত্রণ রয়েছে, মানে এই 28 তারিখে বিবাহ, এবং সেখানে আমার নিমন্ত্রণ রয়েছে। আর আমার সুবিধা হচ্ছে 29 তারিখে 29 তারিখ চতুর্দশী, 30 তারিখ অমাবস্যা, আর 28 তারিখে বিবাহ নিমন্ত্রণ, এবং সেখানে আমাকে প্রেজেন্ট থাকতেই হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো ব্যাপারটা কি হচ্ছে, আমরা কারণটা খুঁজে পাচ্ছি না, কোনো প্রতিকার করলাম না, অথচ ভীষণ বড় প্রতিকার হয়ে গেল শুধু ভুল বোঝার জন্য আর সঠিক কাউন্সিলিং না হওয়ার জন্য। জ্যোতিষের কাছে যাওয়া মানে সবসময় প্রতিকার বুঝে দেওয়া, ব্যাপারটা ঠিক নয়। সঠিক প্রতিকার সেটা বলতে জ্যোতিষ পথ প্রদর্শক, তো আপনাকে সঠিক রাস্তা বলবে। ভাগ্যে যা আপনার আছে কেউ পরিবর্তন করতে পারবে না, যা আপনার আছে কেউ আটকাতে পারবে না, যা আপনার নেই কেউ দিতে পারবে না। জ্যোতিষ একজন পথ প্রদর্শক, আপনাকে পথ বলে দিতে পারে, এই পথ থেকে এই পথে যান। হ্যাঁ, পথে বাধা আছে, বাধাটা সরিয়ে দেওয়া যায়। ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। তার ভাগ্যে ছিল সে ভালো, তার বিবাহ হবে, তার ভালো বিবাহ হবে, তার ভাগ্যে ছিল, কিন্তু বিশেষ কারণে হচ্ছিল না। কারণটা হচ্ছে বাস্তু, এবং সেই বাস্তু থেকে এদের দেখুন এবার এদের অপশান ছিল যে এরা বাস্তু থেকে চলে এসছে, এদের 2টো বাড়ি, ও বাড়ি থেকে এই বাড়ি চলে এসছে, কোনো প্রবলেম হয়নি। এবার যাদের সেই পজিশন নেই যে আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে যেতে পারবো, তারা বাস্তুর প্রতিকার করে নেবেন, বা বাস্তুর প্রতিকার আপনার প্রয়োজন কিনা সেটা জানবেন। তাহলে প্রধান একটা, এই যে 3টে দিক বললাম, 3 অফ টাইপ প্রবলেম, প্রথম প্রবলেম হচ্ছে বাস্তু, সেকেন্ড প্রবলেম হচ্ছে গ্রহগত দিক, আর তৃতীয় প্রবলেম হচ্ছে কি, এও আর একটা ক্লায়েন্টের উদাহরণ দিই, কারণ উদাহরণ দিয়ে খুব ভালো বোঝানো যায় বা আপনাদের বোঝাতে পারি। আমার বাড়ি হরিণঘাটাতেই, মানে হরিণঘাটারই এক ক্লায়েন্ট, ও স্কুল টিচার। তো 2 ভাই স্কুল টিচার, বোন কিছু নেই। এক ভাইয়ের বিবাহ হয়ে গেছে, সে চাকরি সূত্রে ক্যানিংয়ে থাকে, মানে ক্যানিংয়ে কোনো এক স্কুলে চাকরি পেয়েছে, সেখানে থাকে। আর মানে ছোট ভাই, বড় ভাইয়ের কিন্তু বিবাহ হয়নি। তো
তো বড় ভাইয়ের জন্য অনেকবার চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্য, কোনো প্রকার পারছে না। জন্মছকে, তার জন্মছকে কোনো জায়গায় মাঙ্গলিক নেই, কোনো ডিস্টার্ব কিচ্ছু নেই। আমি বিচার করে দেখলাম যে ওর এজ হচ্ছে 38। আমি বিচার করে দেখলাম যে বিবাহর যে যোগ্য সময় যেটা ছিল, জন্মছকে যে বিবাহর যোগ ছিল, সেই যোগ ক্রস করে চলে এসছে, অথচ বিবাহ হয়। বলছে মহারাজ আমি অনেক জনের কাছে গেছি, মানে ওনার মা আমাকে মহারাজ বলে ডাকে, কি কারণে সেটা আমি জানি না, উনি যদি মহারাজ নয়, উনি ভক্তি বলে ডাকে একটা। বলছে আমি অনেক জনের কাছে গেছি, মানে আমাদের মানে হরিণঘাটাতেও কিছু জ্যোতিষ আছে, সেখানেও দেখিয়েছে ওনার বাবার বাড়ি হচ্ছে জগদ্দল, নৈহাটির জগদ্দল, কিন্তু মানে জ্যোতিষতান্ত্রিকের আড়ত, সেখানেও বহুজনকে দেখিয়েছে, কিন্তু কোনো প্রতিকার করতে পারে, কোনো প্রতিকার করতে পারে। তো আমি যখন দেখলাম এই জাতকের উপরে এমন কিছু তন্ত্র প্রয়োগ করা আছে যে বিয়ে হতেও হবে না, তাই বললাম দেখুন এরকম কোনো ঘটনা ঘটেছে যে আপনার ছেলের বিয়ের ডেট টেট সব ফাইনাল হয়ে গেছিল, তারপরেও বিয়ে হয়নি, এরকম ক্যান্সেল ট্যান্সেল হয়ে গেছে? বলছে হ্যাঁ, মানে আমার সঙ্গে যে সময় কথা হচ্ছে বলছে অগ্রহায়ণ মাসে বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, আমরা কার্ড ছাপিয়েছি, শুধু মানে 2-5 জনকে নিমন্ত্রণ হয়ে গেছে, হঠাৎ করে মেয়ে সঙ্গে কারোর সম্পর্ক ছিল, মেয়ে সেখানে পালিয়ে গেছে, বিয়েটা হয়নি। কারণ যেটাই হোক, কারণ মানে ঘটে গেছে সেটা যেটাই হোক, কিন্তু এই ছেলের বিবাহ হয়নি। মূল কারণ কি? মূল কারণ কি বললাম যে এই জাতককে একজন তন্ত্র প্রক্রিয়ায় তার বিবাহটাকে বেঁধে রেখেছে, তারপরে তন্ত্র প্রয়োগ করেছে। আর দেখুন আপনার সমাধান আপনার ছেলের হতে পারে, কিন্তু আমার সঙ্গে যেতে হবে। বললো মহারাজ আপনি যেখানে বলবেন সেখানে যাবে। ঠিক আছে তাড়াতাড়ি চলুন। আমার সঙ্গে যখন কথা হয়েছিল সম্ভবত সেটা এরকম বৈশাখ মাসের দিকে, তা বললাম ঠিক আছে সামনেই জ্যৈষ্ঠ মাস, ফলহারিণী অবসাতে আপনি আমার সঙ্গে যাবেন। অগ্রহায়ণ মাসে আপনার ছেলের বিয়ে হয়নি, জ্যৈষ্ঠ মাসে কাজ করে দেবো। আমি ডেট বলে দিয়েছিলাম যে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 4টে মাস আপনি আমাকে সময় দিন, আর আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ 3টে মাসে আপনি আপনার সময় গুনে নেবেন। জ্যৈষ্ঠ মাসে তার উপরে থাকা তন্ত্র প্রয়োগ নষ্ট করলাম, অগ্রহায়ণ মাসে তার বিবাহ সম্পূর্ণ। তাহলে তন্ত্র দেখুন, স্কুল টিচার সবাই আজকালকার বাবা মা কিন্তু একটা ন্যাক হয়ে গেছে মেয়ের বাবাদের, আমার মেয়েকে কোনো চাকরিজীবী কাউকে দিতে হবে, আরো বিশেষ করে সরকারি চাকরিজীবী। তো ব্যাপারটা হচ্ছে এই ছেলে তো চাকরি করতো, রূপে গড়ে কোনো সমস্যা নেই, যথেষ্ট এজ, বাড়িতে কোনো মানে একটা ফ্যামিলিগত দিক দেখে, মা থাকে আর এই ছেলে থাকে, আর এক ছেলে ক্যানিংয়ে আছে, সে ভবিষ্যতে আসবে না সেটা অনেক পরের কথা। বাড়িতে আর অন্য কোনো প্রকার কোনো চাপ নেই, ঝামেলা নেই, কিছু নেই, বাজারের কাছেই বাড়ি ঘরদোর সমস্ত দিক দিয়ে তার ঠিক আছে, শুধুমাত্র তন্ত্র প্রয়োগ। পরবর্তী সময় দেখা গেল তন্ত্র প্রয়োগ কে করেছে না, তন্ত্র প্রয়োগ করেছে তারই এক মাসিমা। কিরকম মাসিমা না, তার এক মাসিমা মানে পিসিমা, তার পিসিমা সম্পত্তিগত দিক নিয়ে একটা ব্যাপার ছিল, যেহেতু ভাই চলে গেছে, দাদা একলা আছে, দাদা যদি এরকম বিভ্রান্ত হয়ে যায়, এই সম্পত্তিগত দিকের একটা কারণে তার নিজের ভাইপোর উপর তন্ত্র প্রয়োগ করে তার বিবাহটাকে আটকে রেখে দিয়েছে। হাজারো এরকম গল্প নয়, ঠিক বাস্তব, যেগুলো আমি প্রত্যক্ষ দেখেছি সেটা আপনাদের গল্প আকারে বলছি, যেগুলো কিন্তু আমার কাছে সমাধান হয়েছে, যেগুলো আমার কাছে সমাধান হয়েছে আমি করিনি, ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছে। তো এরকম ধরনের যারা প্রবলেমে রয়েছে তাদের বলছি দুটো কারণ তো বলেই দিলাম, একটা তন্ত্রোক্ত দিক, একটা বাস্তু দিক। 3য় নাম্বার পর্যায়ে রয়েছে আজকের দিন অনেকে না জ্যোতিষ মানে না, জ্যোতিষ দিয়ে আবার কিছু হয় নাকি, বা জ্যোতিষী বলে দিতে পারে বিবাহ হবে না, অনেকের মনে এরকম কনসেপ্ট রয়েছে, আমাকে একদিনকে মানে আমার কোনো এক ভক্তই বলতে পারেন, সে নিজ উপকৃত হওয়ার পরে আমার তারাপীঠের যজ্ঞের একটা ভিডিও, সে তারাপীঠে গেছিল, একটা ভিডিও করেছে, সেই ভিডিওটায় সে তার একটা পেজে ছেড়েছে আমার নাম্বার দিয়ে, সেই নাম্বার থেকে কম বেশি ফোন আসে টুকটাক। একজন ফোন করেছে, ফোন করে আমাকে বলছে এরকম আমি জানতে চাই, আমার বিষয় এরকম জানতে চাই। তথেব আমি যখন জানতে চাই বলেছে, তো আমি বললাম ঠিক আছে আপনাকে ভিজিটিং চার্জ পেতে করতে, আমার সিস্টেমগুলো সব বললাম, আমাকে ভিজিটিং চার্জ পেও করে দিয়েছে। তো আমাকে একটা বিষয় প্রশ্ন করছে, আমি বলছি তোমার সঙ্গে রিসেন্ট তোমার খুব মানে গাঢ়ত্বের সম্পর্ক ছিল, কোনো প্রেমিকার সম্পর্ক নষ্ট হয়ে গেছে,
সেটা ফোন কেটে দিয়েছে। এই কথা শোনার পরে ফোন কেটে দিয়েছে। তো আমি ভিজিট নিয়েছি, অতএব আমার কর্তব্য তাকে সব জানানো হয়, ভাবলাম ফোনটা কোনো প্রকার ডিসকানেক্ট হয়েছে, আমি তাকে রিব্যাক করলাম। আমাকে ফোন ধরে বলছে যে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি আপনার সঙ্গে অ্যাকচুয়ালি আমার টাইম পাস করার জন্য, আমি মজা করার জন্য ফোন করেছিলাম। যে ঘটনাটা আমার সঙ্গে আজ থেকে 5 মাস আগে ঘটে গেছে, আমি একটা ডিপ্রেশনে ছিলাম, সেই ঘটনা আপনি এরকম ইজিলি বলে দিলেন, যেটার ইঙ্গিত আপনাকে কিছুই বলিনি। এটা হচ্ছে জ্যোতিষ। তো আমার যারা এরকম মনে করেন, একটা জিনিস জানাই, দেখুন আপনি সায়েন্স বিশ্বাসী, আপনি জ্যোতিষ বিশ্বাসী নয়, খুব ভালো কথা। সায়েন্স বলছে জ্বর ভাটা কেন হয়? পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। হ্যাঁ, তো এই 3 ভাগ জল জ্বরের সময় ফুলে ফেপে ওঠে। কোথা থেকে আসে এই জল? কোথা থেকে আসে এই জল? জ্বরের সময় কোথা থেকে এসে ফুলে ফেপে ওঠে? আর ভাটার সময় কোথায় চলে যায়? ভেবেছেন কখনো? ভাবেননি, ভাবার দরকার নেই। আরেকটা দিক বলি, আমাদের সায়েন্স টেস্ট করে দেখেছে, চন্দ্রের প্রভাবে, সূর্যের প্রভাবে, এই চন্দ্রের প্রভাবে জ্বর ভাটা হয়। টেস্ট করে দেখেছে, এই কারণে হয়। আচ্ছা, 30 মানে 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আপনার শরীরে কত ভাগ জল আছে? 70%। তো আপনার শরীরে যদি 70% জল থাকে, সেখানে গ্রহের প্রভাব পড়তে পারে না? সেই জলের উপরে চন্দ্রগ্রহের প্রভাব পড়তে পারে না? আসলে কি বলুন তো, জ্যোতিষটা সব থেকে বড় বিজ্ঞান। আগে কিন্তু শাস্ত্র, তারপরে বিজ্ঞান। বেদ থেকে বিজ্ঞান এসছে, বিজ্ঞান থেকে কখনো বেদ আসে। তা যারা জ্যোতিষটাকে মানেন না, খুব ভালো মতো জানুন, প্রত্যেকটা পুরাণ, প্রত্যেকটা শাস্ত্রেতে জ্যোতিষের অস্তিত্ব রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পরে তৎকালীন সময় ঋষি গার্গ মহা বড় জ্যোতিষী ছিল। সে জ্যোতিষী নিজে ভগবান শ্রীকৃষ্ণের জন্মকুণ্ডলী করেছিল, ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ পর্যন্ত করেছিল। তাই জ্যোতিষগত দিক রয়েছে। তো জ্যোতিষগত দিক বিচার করে বলা যায় আপনার বিবাহ দিকে কি ধরনের সমস্যা আছে, কিভাবে সমাধান পাবেন, কোনো গ্রহ দোষ আছে কিনা, থাকলে তার প্রতিকার কিভাবে করা যায়। মাঙ্গলিক আছে, বিয়ে 1 না একাধিক হবে, বিবাহিত জীবন সুখময় হবেন না আপনার ডিভোর্স হয়ে যাবে। তাহলে এক হচ্ছে বাস্তুগত দিক, দ্বিতীয় হচ্ছে তন্ত্রগত দিক, আর তৃতীয় নম্বর হচ্ছে জ্যোতিষগত দিক, গ্রহগত দিক। এই 3টি দিকের সংমিশ্রণ আপনার জীবনে থাকলে তবেই আপনি সাফল্য পাবেন, নচেত নয়। তাই বরংবার আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। এই কনসেপ্ট আপনার যতক্ষণ না থাকবে, আপনি কিন্তু 100% সমাধান পাবেন না। সময় শেষের দিকে অনেক কিছু বলতে চাইলে বলা হয় না, ছোট্ট একটা টোটকা আপনাদের জন্য। যাদের অনেক দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, তারা একটা অশ্বত্থ গাছ বাড়িতে লাগাবেন, একটু বড়। আপনি আপনার কোমর সমান একটি অশ্বত্থ গাছ লাগাবেন। কোমর সমান অশ্বত্থ গাছ লাগিয়ে কোনো এক পূর্ণিমার দিনকে সেই অশ্বত্থ গাছের প্রত্যেকটা পাতায় শ্বেত, মানে যেগুলো আপনার গোপী চন্দন পাওয়া যায়, গোপী চন্দনে শ্রী লিখবেন, শুধু শ্রী। এই শ্রী লিখে, আর যে টবে আপনি ওই অশ্বত্থ গাছটি বসাবেন, অশ্বত্থ গাছটি একটি হলুদ কাপড় দিয়ে বাঁধবেন। বাঁধার পরে কোনো নদীর পাড়ে একটু মাটির গর্ত করে টপটি শুদ্ধ দিয়ে দেবেন। এইভাবে রেখে আসবেন। 4টি পূর্ণিমা আপনি করবেন। মারাত্মক কোনো তন্ত্র প্রয়োগ বা মারাত্মক কোনো গ্রহদোষ না থাকলে আপনার বিবাহের বাধা অবশ্যই দূরীকরণ হবে, আপনি আপনার জীবনে অবশ্যই সাফল্য পাবেন। আগামী বকুল অমাবস্যা বিশেষ দিন, এই ধরনের কঠিন থেকে কঠিন সমস্যার সমাধানের এক বিশেষ দিন, এবং তারাপীঠ মহাশ্মশানে তার বিশেষ ক্রিয়া হতে চলেছে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। এই 30 তারিখে তো, নভেম্বরের 30 তারিখে তো অমাবস্যা হতে চলেছে। তাছাড়া বকুল অমাবস্যা কিন্তু বিশেষ যোগ। এই যোগকে কাজে লাগানোর জন্য একটাবার যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে নমস্কার। তো নমস্কার, আমি এখান থেকে আরও একজন ভক্তের এখান থেকে ভক্তকে নেব তার রিভিউর জন্য। আমি আগে একজনের রিভিউ নিয়েছি এবং আমি আরও একজনকে ডেকে নেব যারা এখানে কাজ করাতে এসেছে আজকে অমাবস্যার দিনে। তো আমি একজন স্যারকে এখানে পেয়েছি, যিনি কাজ করান, ওনাকে আমি রাখবো এবং ওনার থেকে আজকে রিভিউ নেব যে উনি কতদিন কাজ করাচ্ছেন বা কি কাজ করাচ্ছেন, কি ফলাফল পেয়েছে, A to Z আমি রিভিউ নেব। আর আদেও কি রিভিউটা মানে উনি সত্যি দিচ্ছেন নাকি ওনাকে শেখানো হয়েছে, আমি সব কিছু ওনার থেকে শুনবো, জানবো এবং আপনাদের জানাবো। তো বলুন স্যার। হ্যাঁ, আমি পীযূষ রায়। বলছেন আমি কতুলপুর বাঁকুড়া থেকে এসেছি। আমি মোটামুটি 5 বছরের উপরে ওনার সঙ্গে আছি
এবং ওনার কাছে আসার পর থেকেই আমি মোটামুটি অনেক কিছু জীবনে হারিয়ে ফেলেছিলাম, সেগুলো আবার মোটামুটি পরপর মানে অনেকটাই আমি রিকভারি করতে পেরেছি। আমার জীবনের অনেক কিছু ক্ষতি হয়ে গেছিল এবং অনেক জায়গায় গিয়েছিলাম, সেগুলো অনেক ক্ষতি হয়েছিল আমার, সেখানে ঠিকঠাক সাকসেস কোথাও পাইনি। কিন্তু দাদার কাছে এসে আমি মোটামুটি ঠিকই আছি, আমি আমার হিসেবে আমি অনেকটাই করতে পেরেছি আর কি। মানে আপনি বলতে চাইছেন যে আপনি ওনার কাছে এসে আপনি সেই ফলাফলটা পেয়েছেন যেগুলো অন্য কারোর কাছে গিয়ে পেয়েছি, এবং সৎভাবেই পেয়েছি। যতটা পেরেছেন উনি আমার জন্য অনেকটাই কিছু করতে পেরেছেন এবং আমিও সেইভাবে আছি, মোটামুটি এগিয়ে যাচ্ছি। আপনি এটা একদম অনেস্ট রিভিউ দিচ্ছেন তো? একদম। হ্যাঁ, আমি তো আছি অনেক দিন, 5 বছর হলো আছি। আজকে এত বড় হওয়ার আগে থেকেই আমি আছি ওনার সঙ্গে। তাহলে কি আপনি এখানে সবাইকে সাজেস্ট করছেন যে ওনার কাছে এসে তাহলে কাজ করুন? যাদেরই এই সম্বন্ধীয় কোনো সমস্যা থাকবে অন্তত দাদার সঙ্গে একবার দেখা করা উচিত। দেখা করলেই সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার কতটা সাকসেস এখানে হচ্ছে, কি আমি অন্য কোথাও কিছু ফেলিওর হয়েছে কিনা, কিংবা আমি যে সমস্যার জন্য এসেছি সেটা আমার হয়েছে কিনা। এইটা ভেবে একবার এলেই তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে সমস্যাটার সমাধান হবে। আপনি কি যখন ওনার কাছে এসেছিলেন তখন কি আপনি ওনাকে সবটা বলেছিলেন, না উনি আগের থেকে আপনার সবটা বিচার করে উনি সবটা বলে দিয়েছেন? উনিও কিছু বলেছিলেন, আমার সমস্যাটা কিছু বলতে হয়েছিল, নাহলে সব কিছু সমস্যাটা হয় না। কিন্তু আমি এসেছিলাম, আসার পর থেকে আমার উন্নতি শুরু হয়েছে আর কি। তাহলে ধন্যবাদ স্যারও, ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। তো আমরা এখানে জানতে পারলাম উনি 5 বছর টানা 5 বছর এখানে কাজ করেছেন। 5 দিন না, 5 সপ্তাহ না, 5 মাস না, যে ওনাকে আমরা শিখিয়ে পড়িয়ে এখান থেকে কেউ শিখিয়ে পড়িয়ে আমাদের কাছে পাঠিয়েছে রিভিউ দেওয়ার জন্য, সেটা একদমই না। পুরো 5 বছর টানা উনি কাজ করাচ্ছেন এবং উনি এখানেই 3 বছর আসছে, মানে 3টে আমাবস্যাতে এখানে কাজ করেছেন, তাই তো? আর একটা অমাবস্যা আমার হয়ে করে দিয়েছিলেন দাদা। মানে উনি একটা আমাবস্যাতে কাজ করে দিয়েছেন এখানে, আর 3টে আমাবস্যা উনি নিজে এসে সামনে দাঁড়িয়ে কাজ করিয়ে, মানে সামনে দাঁড়িয়ে স্যারের থেকে কাজ করাচ্ছেন, টানা 5 বছর কাজ করাচ্ছেন। এবং উনি সাজেস্টও করছেন যে আপনাদের সবাইকে এখানে আসার জন্য এবং আপনাদের যত ধরনের সমস্যা আছে আপনাদের সেগুলো সুরাহা করার জন্য। তো থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আমাদের রিভিউটা দেওয়ার জন্য, এবং আপনাদেরকে সবাইকে সাজেস্ট করছে এখানে আসার জন্য। ধন্যবাদ। আজ এক বিশেষ আমাবস্যার বিশেষ দিন, সেটা হচ্ছে ফলোয়ারিণী আমাবস্যা। তো এই দিনে আজ আমি তারাপীঠের মহাশ্মশানে উপস্থিত হয়েছি এবং মহাশ্মশানের মহা হোমযজ্ঞের যজ্ঞস্থানে উপস্থিত রয়েছি। তো যতদূর আমি জানতে পারলাম, এই যে যজ্ঞের স্থানটি, এখানে অনেক সাধু সন্ন্যাসীদের সমাধির উপরে এই স্থানটি নির্মাণ করা হয়েছে এবং এই স্থানটি আমি এখন রয়েছি শ্রী দীনেশ আচার্যের ঠিক যজ্ঞের স্থানে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো আমি ওনারই একজন, এখানে যে অনেক ওনার ক্লায়েন্ট রয়েছে যারা ওনার কাজে আপ্লুত হয়ে এখানে এসছে এবং এখানে এসে তারা এই হোমযজ্ঞের এই মহা স্থানে এখানে উপস্থিত রয়েছেন। তো আমি এরকমই ওনার একটা ক্লায়েন্টকে এখান থেকে ডাকবো এবং ডেকে আমি জিজ্ঞেস করব যে উনি ঠিক কীরকমভাবে এখানে উনি হেল্প পেয়েছেন এবং উনি ওনার কাজে কতটা স্যাটিসফাইড, আদৌ কি এখানে ওনার কাছে কাজ হয় নাকি পুরোটাই ভণ্ডামি, নাকি এত লোককে শুধুমাত্র টাকার বিবাদে ডেকে এনে এখানে কাজ করানো হচ্ছে। তো আমি এরকমই একজন দাদাকে ডাকবো। দাদা এখানে একটু এসো। তো তোমার নাম কি দাদা? রাহুল পাল। রাহুল পাল, তুমি কোথা থেকে আসছো? বনগা। তো তুমি বলো যে তুমি কত দিন ধরে, মানে কত দিন থেকে ওনার সাথে কাজ করছো, মানে প্রথম কাজ কবে করিয়েছো এবং এতদিন কি কাজ করাচ্ছো, আর তুমি ঠিক কেমন চেঞ্জেস পেয়েছো, পুরো একদম অনেস্ট রিভিউ দেবা, কোনো সাজানো গোছানো গল্প দেবা না, তোমার মনে যেটা আসে সত্যি কথা তুমি সেটাই এখানে বলবা। আমি দাদার কাছে প্রায় 2.5 বছর ধরে আসছি। তো আমি ফার্স্ট এসেছিলাম আমার ব্যবসার ব্যাপারে, আমি বিল্ডার্সের ব্যবসা করি। তো ব্যবসাটা খুব মন্দা চলছিল, সেই ব্যাপারে দাদার কাছে কাজ করলাম। দাদা বলল ঠিক আছে, আমি যদি পারি আমি কাজ করে দেবো, যদি না পারি আমি কাজটা করব না। তো দাদা দেখে বলল যে আমি কাজ করতে পারবো। তো আমি কাজ করালাম। দাদা 51 দিন টাইম দিল, আমার কাজটা মোটামুটি 21 থেকে 30 দিনের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার বাড়ির বিষয়ে একটা কাজ করলাম, বাস্তুর বিষয়ে, সেটাও কমপ্লিট হয়েছে। ভাইকে মাঙ্গলিক দোষের বিষয়ে একটা কাজ করানো হয়েছে, সেটাও কমপ্লিট হয়েছে। মোটামুটি আমি এখানে এসে 100% সাকসেস, এটুকু বলতে পারি। যে অন্য জায়গার মতো ভণ্ডামি নয়, আমি আগেও 2-1 জায়গায় গেছি, সেখানে অনেক আমার টাকা অপচয় হয়েছে, কিন্তু এখানে এসে আমি একটা যথেষ্ট ভালো লোক পেয়েছি। তো আমি দর্শকদের বলবো যে কাজ করালে দীনেশদার কাছেই আসতে হবে। তোমাকে এখানে কোনো টাকা দিয়ে বা কিছু করে একদম কনভিন্স করে ইনফ্লুয়েন্স করে এখানে আনা হয়নি তো? না, সেরকম কিছু হয়নি। ঠিক আছে, যেটুকু ওনার প্রাপ্য উনি সেটুকু নিয়েছে, আমি দিয়েছি, আমার কাজ সাকসেস হয়েছে, আমার কোনো পয়সা অপচয় হয়নি, কিছুই হয়নি।